জর্জিয়ার একটি ছোট শহর প্লেইন্সের এক কৃষক পরিবারে জন্ম তার। মৃত্যুও সেখানেই। ১৯৭৭ সাল থেকে ১৯৮১ সাল মেয়াদে যুক্তরাষ্ট্রের ৩৯তম প্রেসিডেন্ট জিমি কার্টার চলে গেলেন বয়সের সেঞ্চুরি করেই। বাদাম চাষি থেকে পরাশক্তি যুক্তরাষ্ট্রের অভিভাবক হয়ে ওঠার পথটা যেমন সহজ ছিল না, তেমনি দায়িত্ব শেষে আড়ম্বরতার আতিশয্যে না থেকে ফিরে গেছেন মানবিক ও মানবাধিকারের কাজেই। যেন মহাকাশে এক উজ্জ্বল ধূমকেতু জ্যোতি ছড়িয়ে আবার কোথাও মিলিয়ে গেল, কিন্তু রেখে গেলেন দুতির ছাপ। Human rights. Under that umbrella, obviously, the right of people to live in peace and the right of people to have adequate health care. জর্জিয়ার একটি ছোট শহর প্লেইন্স, সেখানেই এক কৃষক পরিবারে জন্ম তার। মৃত্যুও সেখানেই। ১৯৭৭ সাল থেকে ১৯৮১ সাল মেয়াদে যুক্তরাষ্ট্রের ৩৯তম প্রেসিডেন্ট জিমি কার্টার চলে গেলেন বয়সের সেঞ্চুরি করেই। বাদাম চাষি থেকে পরাশক্তি যুক্তরাষ্ট্রের অভিভাবক হয়ে ওঠার পথটা যেমন সহজ ছিল না, তেমনি দায়িত্ব শেষে আড়ম্বরতার আতিশয্যে না থেকে ফিরে গেছেন মানবিক ও মানবাধিকারের কাজেই। যেন মহাকাশে এক উজ্জ্বল ধূমকেতু জ্যোতি ছড়িয়ে আবার কোথাও মিলিয়ে গেল, কিন্তু রেখে গেল দুতির ছাপ। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে জিমি কার্টার মার্কিন জনগণকে ওয়াদা করেছিলেন তিনি কখনোই তার জনগণের সঙ্গে মিথ্যা বলবেন না। ওয়াটারগেট কেলেঙ্কারি পরবর্তী অস্থির সময়ে মানবাধিকারের ব্যাপারে সবসময় সোচ্চার জর্জিয়ার সাবেক এই বাদাম চাষী প্রেসিডেন্ট ভিয়েতনাম যুদ্ধে অংশগ্রহণ এড়িয়ে যাওয়া ব্যক্তিদের ক্ষমা করেছিলেন। জেমস আর্ল কার্টার জুনিয়র ১৯২৪ সালের ১ অক্টোবর জর্জিয়া শহর প্লেইন্সে জন্মগ্রহণ করেন, যাকে বিশ্ব চিনেছে জিমি কার্টার নামে। বাবা ছিলেন চীনাবাদাম চাষি আর মা ছিলেন নার্স। বাস্কেটবল খেলায় বেশ পারদর্শী জিমি মার্কিন নৌবাহিনীতে ৭ বছর কাজ করেছেন পারমাণবিক সাবমেরিন প্রোগ্রামের মতো জটিল ক্ষেত্রে। সে সময়টাতেই প্রেমে পড়েন জিমি। বোনের বন্ধু রোজালিনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তখন। ১৯৫৩ সালে বাবার মৃত্যুর পর জিমি কার্টারও বাদাম চাষে নামেন। প্রথম বছরেই বাধে বিপত্তি। খরার কারণে ফসল নষ্ট হয়ে যায়। দমে না গিয়ে চেষ্টা ধরে রেখেই কার্টার ব্যবসা চাঙা করেন এবং ক্রমেই সম্পদশালী হয়ে ওঠেন। এরপরই রাজনীতিতে নাম লেখান, স্থানীয় স্কুল ও গ্রন্থাগারের পরিচালনা পর্ষদে নির্বাচিত হওয়ার মাধ্যমে। বছর কয়েক পর জর্জিয়া সিনেটে সিনেটর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং নির্বাচিত হন। ১৯৭০ সালে জর্জিয়ার গভর্নর নির্বাচিত হন জিমি কার্টার। গভর্নর হয়েই তিনি নাগরিকদের আরও অধিকারের পক্ষে প্রকাশ্যে সমর্থন জানাতে শুরু করেন। গভর্নর হিসেবে শপথ নেয়ার দিনে দেওয়া ভাষণে তিনি বলেন, আমি সৎভাবে আপনাদের বলছি, বর্ণবৈষম্যের সময় শেষ। তার মেয়াদে তিনি রাজধানীর বিভিন্ন ভবনের দেয়ালে মার্টিন লুথার কিংয়ের ছবিও আঁকিয়েছিলেন। ওয়াটারগেট কেলেঙ্কারির পর আস্থার সংকট যখন প্রবল হয়, তখন আমেরিকানরা একজন নবাগত নেতা খুঁজছিলেন এবং জিমি কার্টার সেই চাহিদা পূরণ করতে সক্ষম হয়েছিলেন। যদিও নির্বাচনের প্রচারণার প্রথম দিকে এক জনমত জরিপে দেখা গিয়েছিল তিনি মাত্র ৪% ডেমোক্রেটদের সমর্থন পাবেন, কিন্তু ৯ মাস পর অনুষ্ঠিত নির্বাচনে তিনি রিপাবলিকান প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডকে পরাজিত করেন। ক্ষমতার প্রথম দিনেই তিনি ভিয়েতনাম যুদ্ধে সেনাবাহিনীতে যোগদানের নির্দেশ এড়িয়ে যাওয়া কয়েক লাখ পুরুষ সদস্যকে ক্ষমা ঘোষণা করেন। ১৯৭৮ সালে তার মধ্যস্থতায় মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী মেনাচেম বেগিন ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষর করেন। একই সাথে ইরানে বিপ্লব এবং আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসন শুরু হয় তার সময়েই। জিমি কার্টার তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কও ছিন্ন করেন। মানবাধিকার ও পরিবেশ নিয়ে কাজ করার জন্য বিশেষ খ্যাতি রয়েছে জিমি কার্টারের। ২০০২ সালে তৃতীয় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জিমি কার্টার নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। নেলসন ম্যান্ডেলার সঙ্গে একত্রে দ্য এল্ডার্স নামে একটি গ্রুপ প্রতিষ্ঠা করেছিলেন, যা বিশ্বব্যাপী শান্তি এবং মানবাধিকারের জন্য কাজ করত। জিমি কার্টারই ছিলেন একমাত্র আধুনিক প্রেসিডেন্ট যিনি রাজনীতিতে প্রবেশের আগে যে বাড়িটিতে বসবাস করতেন, দায়িত্ব ছাড়ার পর সেখানেই আবার ফিরে যান। তার এই বাড়িটি ছিল একটি একতলা এবং 2 বেডরুমের বাড়ি। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদন অনুসারে কার্টারদের বাড়ির মূল্য ছিল $১,৬৭,০০০, যা প্রেসিডেন্টের নিরাপত্তা প্রদানকারী সিক্রেট সার্ভিসের গাড়ির মূল্যের চেয়েও কম।
জীবনের শেষ সময়ে এসেও হ্যাবিটেট ফর হিউম্যানিটি প্রজেক্টের মাধ্যমে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে দুস্থদের ৪,০০০ বাড়ি মেরামতে সাহায্য করেন জিমি কার্টার। মারানাথা ব্যাপটিস্ট চার্চের একটি সানডে স্কুলে পড়াতেও থাকেন। ২০১৫ সালে ক্যান্সার ধরা পড়ে তার। জীবনের শেষ ১৯টি মাস হসপিস কেয়ারে কাটিয়ে দীর্ঘ সময় ক্যান্সারের সাথে লড়ে থেমেছেন শতবর্ষে এসে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।